আমরা জানি যে সদ্য প্রকাশিত হলো 2026-27 বাজেট। আর এই বাজেট নিয়ে আমরা আসলে আজকে একটু আলোচনা করব আমাদের বাজেট এবং জন আকাঙ্ক্ষা নিয়ে। আমরা জানি যে আসলে বাজেট শুধু কিন্তু একটি অঙ্ক নয়, এই বাজেটের মধ্যে আছে জনগণের প্রত্যাশা, আছে জবাবদিহিতা, কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং সুশাসনের প্রশ্নগুলো সেখানে থাকতে হবে। আর তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট প্রেজেন্ট 10-এর কথা দেশের কথায়। আর আমরা আজকে আলোচনা করব পুরো বাজেটের যে বাজেট জন আকাঙ্ক্ষা পূরণে আসলে কতটা স্বস্তির জায়গায় এসেছে সেটা নিয়েই জানার চেষ্টা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। আমি তুহিনুর সুলতানা তো আছি আপনাদের সাথে, পরিচয় করিয়ে দিব আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমাদের সাথে আজকে আছেন জহুরুল ইসলাম, চেয়ারম্যান গভর্নিং বডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং সাবেক স্বরাষ্ট্র সচিব। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বর্তমানে তিনি ইউসেফে আছেন নির্বাহী পরিচালক হিসেবে। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের। যে আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের আলোচনায় বাজেট এবং জন আকাঙ্ক্ষা নিয়ে। আমি প্রথমে যদি একটু চলে আসি জনাব জহুরুল ইসলাম, আপনার কাছে আমি শুরুতে আসি। আসলে এই যে বাজেটটা, এত বিশাল একটা বাজেট, এই বাজেটটা কি শুধু কাগজে কলমে উচ্চাভালাষী বাজেট, নাকি আসলেই আমরা একটা স্বস্তির জায়গা খুঁজে পেয়েছি? বাজেট অবশ্যই একটা বড় আশা আকাঙ্ক্ষা নিয়েই সরকার প্রণয়ন করেছেন এবং জন আকাঙ্ক্ষা তুষ্ট করার জন্যই, পূরণ করার জন্য তারা এটা প্রণয়ন করেছেন। এবং এই জনগণের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, শ্রেণী পেশাজীবী লোক আছে, শিল্পপতি থেকে শ্রমিক পর্যন্ত। একদিকে যেমন আমরা যদি বলি আমরা উদ্যোক্তাদের একটা লাইন লিনিয়ার ফরমেশনে আনি, আর একটা যদি আমরা মনে করেন কৃষিকাজে, সেখানে কৃষক আছে, তারপরে কৃষকদের মধ্যে কেউ বর্গা চাষি আছে, কেউ ভূমি মালিক আছে, আবার কৃষি শ্রমিক আছে, আবার কৃষি আপনার ইনগ্রেডিয়েন্টস, যেটা উপকরণ, যেটা সার, ইনসেকটিসাইড, উন্নত বীজ, সেচ, এগুলোর বিষয় আছে। সেখানে কৃষকদের এক ধরনের প্রত্যাশা, শিল্পপতি বা শিল্প নির্ভর যে সমস্ত শ্রমজীবী আছে তাদের এক ধরনের প্রত্যাশা, আর আমরা ট্র্যাডিশনাল যে সমস্ত পেশাজীবী আছে যেমন জেলে, কুমার, কামার, তাদেরও এক ধরনের প্রত্যাশা আছে। তো সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা সচেতনভাবে করা হয়েছে। এইটা আমি মনে করি যে শুধু কাগজে কলমে বলা হয়নি, সমস্ত প্রেস ব্রিফিংয়ে এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন এবং অন্যান্য যারা সরকার দলীয় আছেন তারা যথারীতি এটা বলেছেন। আবার বিরোধী দলে যারা আছেন তারা মনে করতেছেন এই বাজেটটা আসলে ধোঁকা দেওয়ার বাজেট। আসলে তা নয়, ওরা বলতেছেন অতি ঋণ নির্ভর বাজেট। আমাদের দেশে যত, একটু ইন্টারাপ্ট করে বলি আপনাকে, এই বাজেটটা যেটা দেয়া হয়েছে সেটা কিভাবে প্রণয়ন করা হবে সেই রূপরেখা কি কোথাও প্রকাশ করা হয়েছে? প্রণয়ন করার একটা পদ্ধতি আছে, একদম সেট একটা প্রিন্সিপাল আছে অর্থ মন্ত্রণালয় থেকে। ওই প্রিন্সিপালের উপরে, ওই ফরম্যাটের উপরে সমস্ত সেক্টরাল অ্যালোকেশনগুলো প্রাথমিকভাবে তৈরি করেন। স্বাস্থ্যে অনেক ভালো একটা বাজেট নির্ধারণ করা হয়েছে, অফকোর্স, এবং সচেতনভাবে একদম তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবাটা যাতে সহজলভ্য হয় এবং কম খরচে এটা মানুষের কাছে পৌঁছাতে পারা যায়, সে চেষ্টা সচেতনভাবে করা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন না, সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে পৌঁছানোর জন্য যে জনবল দরকার, সেটা চিকিৎসক থেকে নার্সিং, যে সমস্ত পেশায় নিযুক্ত আছেন তাদেরকে, এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের যে সমস্ত ইউনিটগুলো আছে সবগুলোকে একদম তৃণমূল পর্যায়ে স্টেশন রেখে তাদের সেবাটা নিশ্চিত করার জন্য সব কিছু সচেতনভাবে চেষ্টা করা হয়েছে। আর কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার জন্য লাইভ স্টক যারা করছে আর কি, গবাদি পশু পালন করছেন, তাদের এক ধরনের চাহিদা আছে। কিছু বাজেট যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম কমার একটা কথা আছে, এই জায়গাগুলোকে আমরা পাচ্ছি বাজারে গিয়ে? উৎপাদন যদি বাড়ে, সরবরাহ বাড়বে বাজারে, ন্যাচারালি কনজিউমার যারা, ভোক্তা যারা, অপেক্ষাকৃত সুলভ মূল্যে সেই সমস্ত জিনিস তারা পাবে। এখন
কোনো কারণে যদি গ্যাপ হয়ে যায় চাহিদা এবং সরবরাহের ক্ষেত্রে, হতে পারে ন্যাচারাল ক্যাটাস্ট্রফি, হতে পারে ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, কিংবা আমাদের সাপ্লাই লাইনে কোনো যদি ঘাপলা থাকে, তো বাজেট শুধু প্রণয়ন করলে হবে না। বাজেট শুধু কতগুলো অঙ্ক নয়, প্রথমেই বলেছেন, আমি এর সাথে একমত। বাজেট মানুষের চাহিদা বা প্রত্যাশা পূরণের একটা মাধ্যম হিসাবে আমাদেরকে, যাতে মানুষ বিশ্বাস করতে থাকে, মানুষের আস্থা থাকতে হবে, এবং সেজন্য এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ বাজেট ইজ রিকোয়ার্ড। সেখানে জহুরুল ইসলাম, আমি আবারও আপনার কাছে আসব। আমি এখন একটু জানতে চাইবো ডক্টর আব্দুল করিম আপনার কাছে। আমরা দেখেছি বাজেটে কিন্তু রাজস্ব আয়ের একটা অনেক বড় ব্যাপার আছে। এই রাজস্ব আয়ের যে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এটা আসলে কতটা বাস্তবসম্মত? প্রত্যেকটা বাজেটে ঘাটতি থাকে, অর্থায়নের ঘাটতি থাকে, এবং এই ঘাটতি বিরাট একটা অংশ পূরণ করে রাজস্ব আহরণ থেকে। বর্তমান বাজেটটি বিভিন্ন দিক থেকে একটু নতুনত্বের বাজেট, ভালো বাজেট এবং ইনক্লুসিভ বাজেট। সেটা এই কারণে যে এখানে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং পরিবেশ খাতে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই 10টি অগ্রাধিকার খাত না রেখে আমার যদি মৌলিক চাহিদাগুলো এবং খুব মানে এই মুহূর্তে দরকার ওটা নির্ধারণ করে 5টি খাত করলে কি ভালো হতো? জনগণের যেটা বেশি চাহিদা 60টি নিত্য প্রয়োজনীয় মূল্যের উপরে ট্যাক্স কমানো হয়েছে, এবং আশা করা যায় এগুলা ভালো ফলাফল পাওয়া যাবে। এই ফলাফল দৃশ্যমান হতে একটু সময় লাগবে, কিন্তু যে খাতগুলো অপ্রয়োজনীয় সেগুলোর উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, যেমন অ্যালকোহল, যেমন দামি সিগারেট, বিদেশি সিগারেট যেগুলা ইম্পোর্ট করা হয়, অথবা যেগুলা দামি সিগারেট দেশে তৈরি করে, এগুলোর উপর ট্যাক্স বাড়ানো হয়েছে। অ্যালকোহলটা যদি আমি বলি, আমার দেশের জনগণের জন্য হয়তো এটা তেমন প্রয়োজন না, কিন্তু অনেক সময় অনেক ড্রাগসের তৈরিতেও কিন্তু এই জিনিসটা কাজে লাগে। সেটা অন্য ইস্যু। নিত্য প্রয়োজনীয় যেসব আছে সেগুলা উপরে করের বোঝা কমানো হয়েছে, এবং শিক্ষায় যে বাজেট দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে যে প্রচুর বাজেট দেওয়া হয়েছে, এগুলা ব্যয় করা যাবে কিনা এটা নিয়েও অবকাঠামো আছে কিনা ব্যয় করার জন্য। কিন্তু সরকার এখানে জনবল নিয়োগ সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার, যেমন স্বাস্থ্য খাতে আপনার ডায়ালিসিস মেশিন লাগে, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় মেশিন, এবং এটার উপর ইম্পোর্ট ডিউটি কমবে, তাতে এই খাতে এরকম প্রায় 51টি বোধহয় কাঁচামালে আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার তার বাজেটের সাথে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেটটা সকল মানুষের জন্য, বাজেট ফর এভরিওয়ান, সকল মানুষকে, এবং সরকারের যে নির্বাচনী ইশতেহার, এটা বাস্তবায়নের লক্ষ্যে জনবান্ধব এবং যুববান্ধব, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা হয়। আমি যদি বেকারের সংখ্যা যে হারে বাড়ছে, বেকারদের কর্মসংস্থান ঘাটতি বা এদের জন্য আশার বার্তা কোথায় আছে? এটা হলো কারিগরি শিক্ষার উপর যে গুরুত্ব দিচ্ছেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান। এইটা কারিগরি শিক্ষায় শিক্ষিত জনসম্পদ যদি তৈরি হয়, তাহলে আমাদের যে ম্যানপাওয়ার এক্সপোর্ট, এখান থেকে আমাদের আয় বাড়বে, এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে খাতগুলা, যেখানে আমাদের প্রশিক্ষণ প্রয়োজন, সেখানে সরকার গুরুত্ব দিচ্ছেন। উপজেলা লেভেলে, জেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা করা হবে, এবং সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষার উপর যে গুরুত্বটা দিচ্ছেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই বাজেট বাস্তবায়ন সম্ভবপর হবে, কঠিন হবে না যদি দুর্নীতিটা দমন করা যায়, এবং অর্থ পাচার, দেশ থেকে অর্থ পাচার যদি রোধ করা যায়, এবং জনসচেতনতা যদি তৈরি করা যায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যদি তৈরি করা যায়, এবং মাননীয় লোকাল গভর্নমেন্ট মিনিস্টার মহোদয় যেটা বলছেন যে সামাজিক নিরাপত্তা খাত এবং অন্যান্য খাতে যে সাম্য এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে, এবং দেশীয় অলিগার্ক যারা আছে, যারা ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে মানুষের তাদের লোভের বিনিময়ে অতি উচ্চ মূল্যে জিনিসপত্র বিক্রি, অলিগার্কদের দমন করা হবে। এটা এই সিদ্ধান্ত, সিন্ডিকেটে এটা যদি বাস্তবায়ন হয়,
তাহলে এই বাজেট বাস্তবায়ন সম্ভবপর হবে। আর আপনি যেটা রাজস্ব ঘাটতির কথা বললেন, সেটা বাস্তবতা। প্রত্যেক বছর রাজস্ব ঘাটতি থাকে। এবার অবশ্য বিশাল একটি, বাংলাদেশের জনগণ আনফর্চুনেটলি ট্যাক্স দিতে চায় না। যারা ট্যাক্স দেওয়ার যোগ্য, যাদের ট্যাক্স দেওয়ার প্রয়োজন, তারা দিতে চায় না। যেমন করের আওতাটা বাড়ানো দরকার, করের যে পরিমাণ আছে, যে পরিমাণ ট্যাক্স রেট আছে, রেট বাড়ানোর চাইতে করের আওতাটা ডিজিটালি এত ইমপ্রুভ করছে, তাহলে যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে কেন সরকার চিহ্নিত করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে? শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, বাট ইট উইল টেক টাইম। আমাদের ডিজিটাল যে অটোমেশন এবং ইত্যাদি সার্ভিসগুলো চালু করছে এনবিআর, এটা করতে একটু সময় লাগবে। অনেকে কর দিতে চান না, এবং ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশে অত্যন্ত কম সারা বিশ্বের মধ্যে, এমনকি দক্ষিণ এশিয়ায়ও আমরা সর্বনিম্ন। আমি একটু এবার যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো একটু, আপনি কি মনে করেন বাজেট প্রবৃদ্ধি বাড়াবে নাকি মূল্যস্ফীতি আরও মানে বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে? বাজেটের যে বক্তৃতা, এটা কিন্তু আসলে সরকারের সাথে জনগণের একটা লিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি এই করব, আর উনি শুনবেন, শুনে বুঝবেন, উনি রেসপন্ড করবেন, এই হচ্ছে অবস্থা। তো সেই জন্যেই এই বাজেট উপস্থাপনের সময় এর প্রারম্ভিক বক্তব্যে সরকার বলেছেন যে জন আকাঙ্ক্ষা পূরণের একটা দলিল, এটা লক্ষ্যমাত্রা। আরেকটা হচ্ছে এবারের এই বাজেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা রোড ম্যাপ। কারণ যেহেতু এটা একটা নতুন সরকার, নতুন অর্থমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরের একটা সরকার, হ্যাঁ। সুতরাং এখানে এবং তার হাতে আছে একটা ভঙ্গুর অর্থনীতি। সেই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা এবং চাঙ্গা করার মাধ্যমে সকলের কাছে পৌঁছানো, সকলের আকাঙ্ক্ষা পূরণের, এক বছরে সেটা হবে না, এটা ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে একটা পথনকশা। জানতে চাইতাম যে সবাই যে বলছে যে এই বাজেটের সুফল এখনই পাওয়া যাবে না, এটা আসলে কবে নাগাদ পাওয়া যাবে? মানুষ কবে নাগাদ এটা বুঝতে পারবে যে হ্যাঁ বাজেটে কিছুটা হলেও আমরা স্বস্তি পাচ্ছি? যেমন আপনি লক্ষ্য করেন, প্রতিবার বাজেট ঘোষণার পরপরই জিনিসের দাম বাড়ে। এবার কারোর বাড়েনি, কিছু বাড়েনি। কমে যাওয়ার যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, কমে যাওয়া না, সেই ইফেক্ট কি আমি পেয়েছি? প্রয়োজনীয় চাল, ডাল, আটা, মশলাতে আমরা যে বারবার শুনছি যে এই জায়গাগুলোতে কমে আসছে, আমরা কি সেটা দেখতে পাচ্ছি বাজারে? এটার ইফেক্টিভনেস কবে আসবে? এখন যিনি জিনিস বিক্রি করছেন, তিনি তো জিনিসটা কিনেছিলেন আগের রেটে, সেই রেটে উনি তো বিক্রি করবেন এখনই, এই মুহূর্তে। এটা উনি যখন নতুন রেট দিয়ে, নতুন করের ওই ছাড় দিয়ে যখন জিনিসটা আনতে পারবেন, তখন তিনি সেটা দেবেন। এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কাল সকালবেলায় বোঝা যাবে না কমাটা। আমার দেখতে হবে বাড়তেছে কিনা। যেমন কোনো পরিবর্তন হয়নি মানে হচ্ছে কি, যেভাবে ছিল সেইভাবেই আছে। এবং এখানে যেসব ছাড়, যে 60টা পণ্য বা এখানে প্রায় 60,000 কোটি টাকার রেভিনিউ সরকার স্যাক্রিফাইস করেছে। রেভিনিউ স্যাক্রিফাইস করেছে কেন? যে এই স্যাক্রিফাইসে দিয়ে আমি ইকোনমিকে চাঙ্গা করি, ওর সচল হোক, ওর কেনাবেচা বাড়ুক, ওর পারচেজিং পাওয়ার বাড়ুক, তাহলেই যখন এটা অর্থনীতি ঠিকমতো রোল করবে তখন আমি রেভিনিউ পাবো। রেভিনিউ আর্নিংয়ের বেলায় কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ডক্টর করিমও যথার্থই বলেছেন, সেটা হচ্ছে যে রেভিনিউ আর্নিং অন্যান্য বারের চাইতে এবারের এস্টিমেটটা একটু বেশিটা কেন? যেহেতু আমার বাজেটের ওই যে জহুরুল ইসলাম সাহেব বললেন, এটা কিন্তু একটা প্রক্রিয়া, ইট ইজ এ সিম্পল ম্যাথ। আমি ব্যয়ের বাজেট করেছি যেহেতু বেশি, ওর সাথে আমার আইএমএফের কিন্তু একটা ক্যাপ আছে 5%, জিডিপির 5% পর্যন্ত আপনি রাখতে পারেন, বাকিটা আপনার অভ্যন্তরীণ সম্পদ থেকে মেটাতে হবে। এবার কিন্তু সেখানে 3.2 করা হয়েছে, ওই যে গ্যাপটা করে দেওয়া হয়েছে, কারণ ওই 1.5% প্রায় ওই রেভিনিউর উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আমরা একটা পুশ ফ্যাক্টরে আছি, ডক্টর করিম যেমনটি বললেন, আমরা কিন্তু ট্যাক্স জিডিপি রেশিওতে আমরা অত্যন্ত সর্বনিম্ন পর্যায়ে আছি। ইট ইজ এ ডায়াগনস্টিক স্টাডি, যে এইটা মানে হচ্ছে কি আমার অর্থনীতি একটা বৈষম্য আছে, আমার অর্থনীতি থেকে আয় বৈষম্য আছে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার, যার কর দেওয়ার কথা সে দেয় না, আমি নেই না, দেওয়ার পরিবেশ নাই। এইটার উন্নয়নের জন্যই চেষ্টা করা, এর জন্যেই সুশাসন এবং ওখানেই কিন্তু বাজেট বাস্তবায়নের ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
এখানে সরকারের এই বাজেটের এর থেকে ওনারা বেশ কিছু, এবার এই বাজেটে কিন্তু কয়েকটা নতুন জিনিস আছে, তারা সাথে সাথে পথ দেখিয়েছে। আপনি যেমন বলেছেন যে পন্থা কি, শুধু ঘোষণা করে দিলে তো হবে না, পন্থাটা বলতে হবে। সেই পন্থার ব্যাপারে তারা বলেছেন যে আমি একবার স্পেসিফিকভাবে এই জিনিসের শুল্ক কমিয়ে দিচ্ছি, আমি দেখতে চাই সেই কমানো শুল্কে যেন জিনিসটা জনগণের কাছে পৌঁছায়। অর্থাৎ যে মধ্যবর্তী এক লোক যে টাকা পয়সা ইয়ে করে তার সিরিয়াসলি ধরা হবে, এবং এইটা ধরলেই ও যদি ন্যায্য মূল্যে জিনিস পায় তাহলে ওরা বেশি মনে। যেমন আমি আরেকটু সহজভাবে বলি, শিক্ষায় আমরা বাজেট প্রায় ডবল করে দেওয়া হয়েছে, এবং স্বাস্থ্যতেও। এর কারণটা হচ্ছে কি, সরকার যে ব্যয়টা করে এটা কিন্তু অর্থনীতির জন্য আয়, এবং এটা সরকারের পক্ষ থেকে বিনিয়োগ। তো সেই বিনিয়োগটাই এমন হওয়া উচিত যেন আমার গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়। আমি আবার আসবো আপনার কাছে। একটু একটা সেন্টেন্স শেষ না করলে আমার নিজের খারাপ লাগবে, বাজেট বাস্তবায়নের সমস্যা হবে। সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আমি ঢাকা থেকে চট্টগ্রামের একটা রাস্তা 3 বছরের জন্য বানানোর জন্য বাজেট দিয়েছি, এবং 3 বছরে এই রাস্তাটা যদি হয়, দীর্ঘকরণটা কমাতে হবে, তাহলে দুর্নীতিটা কমে আসবে। 3 বছরে যদি রাস্তাটা বানানো হয় তাহলে আমার ট্রান্সপোর্টেশন সব সুবিধা। সেই রাস্তা যদি আমি 12 বছরে শেষ করি, করতে না পারি, তাহলে 12 বছরে আমার 4টা রাস্তা হওয়ার কথা ছিল, 3 4 12 4টা রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা পাচ্ছি আমি একটা, তাও একদিকে মানে ওই যে শেষ হয়ে যাচ্ছে। প্রকল্পগুলোর যে দীর্ঘ এই যে বাড়তি ব্যয়, এই যে বাড়তি ব্যয়, আমাদেরকে এই যে কন্ট্রোল করতে হবে। 25 টাকায় আমি 125 টাকার জিনিস আমি 125 টাকাতে কিনছি, এই 100 টাকা যে আমি গচ্চা দিচ্ছি, এই গচ্চাটা থামানো দরকার। জনাব আব্দুল মজিদ, আবারও আসবো আমি আবার একটু যেতে চাই জনাব জহিরুল ইসলাম আপনার কাছে। আমাদের এবারের যে বাজেটটা জনগণের প্রত্যাশা এবং সরকারের যে সক্ষমতা, এর মাঝখানে আসলে ব্যবধানটা কোথায়? ব্যবধানটা আপনারা যেটা দেখতেছেন যে আমরা যে ব্যয় এস্টিমেট করেছি আর যেটা আমরা অ্যাকচুয়ালি রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের হাতে আছে, রেভিনিউ যেটা আছে। আমরা এমন করতে হবে যে আমার কাছে 50 টাকা আছে, আমাকে স্বপ্ন 50 টাকারই দেখতে হবে সব সময়। ডেফিসিট ফাইন্যান্সিং এর 200 টাকার স্বপ্ন দেখি তাহলে তো আমার 150 টাকা আমি বলি যে ডেফিসিট ফাইন্যান্সিং ছাড়া কোনো পাবলিক ইয়েটা প্ল্যান আপনার ইমপ্লিমেন্ট করা সম্ভব না। বড় বড় যে রাস্তাগুলো করছেন, আপনার হাতে একসাথে কি এতগুলো টাকা ছিল? এই ডেফিসিট ফাইন্যান্সটা আমি বলতে দেন। আপনি যদি একটা বাড়ি করতে চান, আপনার হাতে টাকা না থাকলেও আপনাকে ইউ উইল হ্যাভ টু প্রকিউর মানি। আপনি কোথা থেকে পাবেন? ইউ উইল গো টু দ্য ব্যাংক অ্যান্ড ইউ উইল পারহ্যাপস আস্ক ফর লোন, হাউস বিল্ডিং লোন চান, এটা করবেন। আপনার একজন গার্মেন্টস যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেটা যিনি উদ্যোক্তা, তিনি কি করবেন? হি উইল অলসো সিক লোন ফ্রম দি ব্যাংক। এটা হলো মানি মার্কেট থেকে। যখন সে রান করবে, বিজনেসটা রান করবে, তাকে গার্মেন্টসের শ্রমিকদের বেতন দিতে হবে, তার যে সমস্ত অ্যাক্সেসরিজ আসবে সেগুলোর মেনটেন্যান্স আছে। এই সমস্ত টাকা তার কিন্তু সবসময় একসাথে আসবে না। তখন তারা কি করবে? তখন তারা হয়তো শেয়ার যদি বাজারে ইয়ে করতে পারে, শেয়ার মার্কেটে যদি প্রবেশ করতে পারে অ্যাজ অ্যান ইনভেস্টর, যেমন অনেক ইনভেস্টরের কিন্তু কোম্পানির নামে কিন্তু শেয়ার আছে, তখন তারা শেয়ার মার্কেটে যাবে, ক্যাপিটাল মার্কেটে যাবে, সেখান থেকে লোন করবে। এটা হলো ইন্ডিভিজুয়াল লেভেলে। আর রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর সব দেশে ডেফিসিট ফাইন্যান্সিং হয়, সেভ অ্যান্ড এক্সেপ্ট পারহাপস সৌদি আরবিয়া, যারা ভীষণ তাদের টাকা আছে প্রচুর, বিনিয়োগের কোনো টাকা নাই, নাই, ক্ষেত্র নাই। আর আমাদের বিনিয়োগের প্রচুর দরকার আছে, কিন্তু আমাদের হাতে টাকা নাই। তাহলে কিভাবে আমরা ম্যানেজ করব? ওই যে বললেন যে আমাদেরকে উইল হ্যাভ টু আর্ন ফ্রম আওয়ার ডোমেস্টিক রিসোর্সেস। ডোমেস্টিক রিসোর্স কিভাবে করবেন? একটা হলো খুব ক্রুড ফর্ম হলো ট্যাক্সেশন। এটাতে যদি আমাদের না কুলায় এই ট্যাক্সেশনের মধ্যে, তখন আমরা কি করি? ট্রেজারি বিল ছাড়ি, যে গভর্নমেন্ট ট্রেজারি বিলের মাধ্যমে বা অন্যান্য বন্ড বিক্রি করে আমাদের কাছ থেকে টাকা নেয়। এটা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ধার করলে, এটাও যদি না হয়, তখন ইন্টারন্যাশনাল যে ফান্ডিং এজেন্সিজ আছে, সেটা আবার বিভিন্নভাবে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে। IMF অবশ্য ফান্ডিং সেই অর্থে না, ওরা টেম্পোরারি আমাদেরকে লোন দেয় আর কি, এক ধরনের। আমাদের যে বাইলেটারাল সোর্সে আমরা জাপানের থেকে
বা অন্যান্য দেশ থেকে আমাদের অনেক বেনেভোলেন্ট কান্ট্রিজ আছে যারা আমাদেরকে টাকা পয়সা দেয়, তারা আমাদেরকে আবার তারাও ওখানে তাদের ম্যান পাওয়ার, সারপ্লাস ম্যান পাওয়ার, টেকনিক্যাল এক্সপার্টসকে এখানে পাঠিয়ে দেয়, চাকরির ব্যবস্থা করে। এক জায়গাতে তাদের হয়তো নিজেরা তো ডোমেস্টিক এতে যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, এন্টারপ্রেনিয়র্স আছে, সেখানে তাদের সারপ্লাস লেবার অ্যাবজর্ব করতে পারে না, তখন আমাদের দেশে টাকাও দেয়, তাদের এক্সপার্টও দেয়, তাদের লেবারও দেয়, এবং আমাদের টেকনোলজি ট্রান্সফারের নামে আমরা তখন তাদের কাছ থেকে টাকাও পাই, টেকনোলজি পাই, এবং এইভাবেই কিন্তু একটা দেশ মিউচুয়ালি এইভাবে আপনার মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমাদের উন্নয়নের ক্ষেত্র তৈরি হয়ে যায়। তারপরে আর একটা জিনিস বলি, আমাদের এই যে কৃষি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেয়। ট্র্যাডিশনাল যদি কৃষি থাকতো তাহলে আপনি এখন অভুক্ত থাকতেন, হ্যাঁ, আর আমরা সবাই অভুক্ত থাকতো, আমাদের গায়ে কাপড় জুড়তো না। তো এটা থাকবে, ডেফিসিট ফাইন্যান্সিং সিস্টেমটা, এটা হলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম। গভর্নমেন্টকে যে সাহসী সরকার সে বেশি বড় করবে, বেশি ইনভেস্ট করবে, এবং ইফ দে ক্যান ডিসিপ্লিনাইজ দেয়ার সে ইমপ্লিমেন্টিং এজেন্সিস, তাহলে ঠিক থাকবে। আর যদি ঘুষ খায়, আমি বলি ঘুষের সাথে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা মস্ত বড় সম্পর্ক আছে। ঘুষ করে না কোনোদিনই তাদের ইনকামের ডিক্লারেশন দিবে না, এবং তারা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই ডক্টর আব্দুল করিম আপনার কাছে। জনাব জহুরুল ইসলাম যেটা বললেন যে আমাদের অর্থনীতি কিন্তু পুরোপুরি নির্ভর হচ্ছে ব্যাংক খাত নির্ভর। তো আমি যদি বলি এই মুহূর্তে আমাদের অর্থনীতির কিন্তু তাহলে বড় একটা বাধা হচ্ছে আমাদের ভঙ্গুর ব্যাংক সিস্টেম, কারণ আমরা জানি আমাদের ব্যাংকগুলোর অবস্থা। এই অবস্থায় আমরা কিভাবে মানে ব্যাংকের উপর নির্ভর করতে পারি? যেটা তিনি বললেন যে আসলে একটা সাধারণ মানুষ একটা বাড়ি বানাবে, সে কিন্তু আগে চিন্তা করে যে ব্যাংক থেকে লোন নেবে। ডিসিপ্লিন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ঋণ খেলাপি এবং লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া, ডিসিপ্লিনের অ্যাকশান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা সরকার এটা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন যে অর্থ পাচার যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, এবং ইন্টারনালি ব্যাংক যেগুলা সমস্যার সম্মুখীন তাদেরকেও রিকভারি প্ল্যান দেওয়া হয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু যারা টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে, ব্যাংকে টাকা নিয়ে আর দেয় নেই, তাদের বিরুদ্ধে, তাদের সম্পত্তি আছে, তাদের পরিবারের সদস্যরা আছে, তাদেরকে যারা বিদেশে আছে ইন্টারপলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভবপর, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভবপর। এটা একটা কমপ্লিট প্যাকেজ। এখানে একটা কম্বাইন্ড প্যাকেজ দরকার, যেখানে উৎপাদন বৃদ্ধি, যেমন আমাদের প্রধান পণ্য রপ্তানি পণ্য গার্মেন্ট, সেখানে যদি বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ অব্যাহত না থাকে, উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যাহত হলে রপ্তানি ব্যাহত হবে, এবং সেখানে এই ইউটিলিটি সার্ভিসগুলা নিঃসন্দেহে বা অব্যাহতভাবে যাতে দেওয়া হয় এটা নিশ্চিত করার প্রয়োজন। এবং এনার্জি, আমাদের যে এনার্জি এক্সপ্লোর করার প্রয়োজন আছে। আমাদের আমেরিকায় একটা ডেস্ক আছে, ইউএস এনার্জি মিনিস্ট্রিতে বাংলাদেশের উপর একটা ডেস্ক আছে। তাদের কাছে তথ্য হলো আমাদের মাটির নিচে প্রচুর পরিমাণ গ্যাস এবং বিদ্যুৎ আছে, এগুলো এক্সপ্লোর করা দরকার। এবং সমস্ত ক্ষেত্রে আমাদের ফরেন মিনিস্ট্রিগুলো, আমি যেটা বললাম, ইট ইজ এ কম্বাইন্ড প্যাকেজ। দেশীয় প্রসেসটা এবং বৈদেশিক আমাদের যে এম্বাসিগুলো আছে, এগুলাতে আমাদের ট্রেডিশনাল ডিপ্লোমেসির পরিবর্তে ইকোনমিক ডিপ্লোমেসিটা চালু করা দরকার, যাতে আমাদের এক্সপোর্ট বাড়ানো যায়, ইম্পোর্ট কমানো যায়, আমাদের ফরেন রিসোর্স মোবিলাইজেশনটা যাতে বেশি হয়। ফরেন রিসোর্স মোবিলাইজেশন না হলে আমাদের যে বাজেটের ঘাটতি যেটা, সেটা পূরণ করা কঠিন হবে। ল অ্যান্ড অর্ডার এনশিওর করা, ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট দ্য কালপ্রিটস, এটা নিশ্চিত করলে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে, এবং আমাদের যে ঘাটতির কথা বলা হচ্ছে, আমাদের যে টার্গেট জিডিপি গ্রোথ ধারণা করা হচ্ছে 6.5% হবে আগামী বছরে, গত বছর ছিল 4.14%। এই জিডিপি অর্জন করতে হলে আমাদের খুব সিরিয়াস অ্যাগ্রেসিভ ইকোনমিক
প্রোডাকশন ইকোনমিক অ্যাক্টিভিটিস পরিচালনা করতে হবে। আমাদের ইনফ্লেশন গত বছর ছিল 8.6, এই বছর প্ল্যান আছে 7.5%। এই ইনফ্লেশন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু যেতে চাই ডক্টর মহোদয় আব্দুল মজিদের কাছে। চাকরিজীবীদের বেতন বাড়ছে, বেসরকারি খাতে মানে যারা চাকরি করেন বা শ্রমজীবী গোষ্ঠী, তাদের কাছে কিন্তু একটা প্রশ্ন আছে এটা নিয়ে, যে তাদের তো কোনো কিছু ইনক্রিজ হচ্ছে না, এই দ্রব্যমূল্যের যদি ইয়েটা না কমে যায় তাহলে কিভাবে ইয়ে করবে। তারপর আমার আরেকটা ছোট্ট জিনিস, যে ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা কর্মসূচি খাতে যে সরকার বরাদ্দ বাড়িয়েছে, এই সুফলগুলো পেতে হলে টার্গেটেড যে জনগোষ্ঠী তাদের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জগুলো কি? প্রথমে ফ্যামিলি কার্ডের দিক থেকেই আসি, এই দিক থেকেই যাই। জি, সেটা হচ্ছে যে আমরা অতীতে লক্ষ্য করেছি নানানভাবে আমরা দুস্থদের এদের সাহায্য দেই, শিক্ষার উপবৃত্তি দেই, ওই সমাজ কল্যাণ থেকে ক্যাপিটেশন গ্রান্ট দেই, আরও অনেক জায়গার থেকে দেই, এবং এসব জায়গায় লক্ষ্য করা গেছে যে এটা মাঝখানে পিলফারেজ হচ্ছে, সিস্টেম লস হচ্ছে। ওই চেয়ারম্যান হয়তো যারা দিচ্ছে তারা দিচ্ছে, মানে টার্গেট ঠিক করতে ভুল হচ্ছে, তারপরে পথে আরও অনেক অনেক এজেন্সি টাকাগুলো নিয়ে যাচ্ছে। এবার যেটা করা হয়েছে, যেটা খুব পরীক্ষিতভাবে ঠিক করা হয়েছে, যে আর আমরা ওই চারিদিক থেকে সবাই দেবে, কাকে নির্বাচন করবে, সেখানে ভুল হচ্ছে কিনা, এইগুলোকে সব থামানোর জন্যেই সিস্টেম করে সকলের এই সমস্ত সোশ্যাল সেফটি নেটের যে সমস্ত যে টাকা, সেইগুলোকে একীভূত করে এই কার্ড সিস্টেমে যাবে। কার্ড সিস্টেমটা হবে এই জন্যেই যে সরাসরি টাকাটা তিনি পাবেন, সরাসরি, ওই কারোর থ্রুতে যাবে না, কিছু যাবে না। এবং এটা কিন্তু মহিলাকে দেওয়া হচ্ছে, খেয়াল রাখতে হবে, বিকজ শি উইল দ্য ট্রেজারার অফ দি ফ্যামিলি, এবং সে এটা করবে, টাকাটা তার হাতে যাবে, এম্পাওয়ার্ড হবে তিনি। এখন এই কার্ডের সিস্টেম কেন করা হচ্ছে, যে এই সিস্টেমটাই অটোমেটেড এই সিস্টেমটাই, যেমন আমাদের এনআইডি কার্ডের ফলে আমাদের দেখেন কত সহজ হয়ে গেছে ব্যাপারগুলো, তো ওই রকম কার্ডের ভিতরে দিয়ে যাবে, যাতে ওই চারিদিক থেকে যে ক্ষতিগুলো হয়, সিস্টেম লস হয়, সেগুলোকে দেবে। এবং এইটা যাতে নিশ্চিদ্রভাবে ভালোভাবে হয়, সেই জন্য কিন্তু এটা এখন কিন্তু পাইলট আকারে দেখা হচ্ছে, কয়েকটা উপজেলা নিয়ে দেখা হচ্ছে, ওখান থেকে শিক্ষা নেওয়া হবে যে কী কারণে আমার টার্গেট গ্রুপ ঠিক করতে ভুল হয় কিনা, আমার কত দিলে ওটা ঠিক হয় কিনা, এটা করে আমি মনে করি আমাদের এখন এই মুহূর্তে সকলে মিলে এই চিন্তায় যেতে হবে যে যার যা হওয়ার হয়েছে, আমি এখন সকলকে টেকনিক্যাল জিনিস শেখাবো। টেকনিক্যাল জিনিস শেখালে দুইটা লাভ, একটা হচ্ছে আমার দেশেও প্রচুর লেবারের আছে, চাহিদা আছে, সেইগুলো সে পারে না, পাশের দেশ থেকে এসে এখান থেকে এসে $10 বিলিয়ন আপনার রেমিটেন্স নিয়ে যায়। বুঝতে পারেন যে কত বড় একটা আত্মঘাতী অবস্থায় আমরা আছি, কারণ আমাদের ছেলেরা ওই ওই স্মার্টনেস নেই, সেই চাকরি করতে পারে না। সুতরাং আমরা টেকনিক্যালের উপরে বেশি জোর দিচ্ছি, এবং জোর দিলে এবং গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই যে আমাদের উচ্চতর শিক্ষায়ও টেকনিক্যাল বিষয়গুলো, সাবজেক্টগুলো আনার জন্য ড্রাস্টিক পদক্ষেপ, এবং সেখানে প্রত্যেকের 3টা করে ভাষা শেখানো হবে অন্তত, কারণ এই ভাষার জ্ঞানটাও একটা খুব ইম্পর্টেন্ট বিদেশে ভালোভাবে চাকরি করতে গেলে। নেপালের মেয়েরা ছেলেরা দেখা গেল যে সিঙ্গাপুর টু সব জায়গায় তারা সুন্দর ইংলিশ বলে অনেক কাজে এগিয়ে গেছে, আর আমাদের এরা কিছুই পারতেছে না। তো সেই জন্যই ওই যে ডিরেকশনটা এইভাবে চেঞ্জ করে, তাতে হবে কি এখানে যুবকদের বা ওই যে কর্মসংস্থানের ব্যাপারটা ঘটবে, কর্মসংস্থান হলেই তখন ফ্যামিলি বাঁচবে। এবং এই যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের, স্বল্প উদ্যোক্তার বা অনানুষ্ঠানিক উদ্যোক্তাদের যে টাকাগুলো দেওয়া হবে, এতে কর্মসৃজন বাড়বে। এবং সবার উপরে কথা এই, যদি প্রাইভেট সেক্টরকে আমি অ্যাক্টিভ করতে পারি, তাহলে আমার কর্মসৃজনের সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। আমরাও এটাই আশা করব, আমাদের প্রত্যাশা একই থাকবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আসলে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আমাদের এই বাজেট আলোচনা বা বিশ্লেষণ শুধু আমাদের টেবিলগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, জনগণের কল্যাণে এগুলো কাজে আসবে। এবং আমরা প্রত্যেকে আশা করব বাজেট ঘোষণার পর থেকে শুরু করে 1 বছর পরে অবশ্যই আমরা কিছু ফল পেতে শুরু করব। আমরা আবারও এরকমই একটি টেবিল আলোচনায় এসে আপনাদের কাছ থেকে জানতে চাইব আসলে কতটুকু উত্তরণ হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য।